কেন এলো না? সুভাষ মুখোপাধ্যায়। উৎস হচ্ছে যত দূরেই যায়, 1962 খ্রিস্টাব্দ। আচ্ছা দেখ, কেন এলো, কবিতাটা পড়ার আগে কয়েকটা প্রেক্ষাপট জেনে নিলে তাহলে সুবিধা হবে। 1962 খ্রিস্টাব্দ, আমার ভারত স্বাধীন হয়েছে কত সালে? 47। আমি তো স্বাধীনের ক্ষেত্রেও বলেছিলাম যে 47 মানে এমনি নয় যে 46, এই 47 14ই আগস্ট সকাল পর্যন্ত জানতে হবে না, 15 আগস্ট হঠাৎ করে স্বাধীন হয়ে গেলাম। সেটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস। তুই মোটামুটি 4 মাস 5 মাস 6 মাস আগের থেকেই জানিস যে আমরা স্বাধীন হচ্ছি। এই পরিস্থিতিতে এসে পর আমরা সেদিন একটা অফিসিয়াল ডে, মানে অমনি নয় যে হঠাৎ করে সকালবেলায় উঠে দেখলাম যে আজকে স্বাধীন হয়ে গেছে, বুঝেছিস? মানে ওরকম জিনিসটা নয়, ওটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এবারে দেখ, স্বাধীন হওয়ার পরে তাহলে প্রথম কি ক্রাইটেরিয়া চলে আসে? দেশকে চালাতে হবে। তাহলে দেশ চালাতে হলে আমাদের কি কেমন দেশ? গণতান্ত্রিক দেশ। মানে এখানে আর রাজনেতার ব্যাপার নাই। গণতান্ত্রিক দেশ মানে কি হতে হবে? ভোট। তোরা জানিস 1950-এ গণতান্ত্রিক হিসাবে আমাদের দেশ স্বীকৃত হয়েছিল, বটে? সেই সময় ভারতবর্ষের প্রথম গভর্নমেন্টকে, কোন সরকারের গভর্নমেন্ট ছিল, মানে কোন সরকার শাসন করেছিল? বল। কংগ্রেস। কংগ্রেস যখন প্রথমবারে এলো না, প্রথম যখন যে সময়টা শাসন করছে বা যে সময় লেখছে, সেই সময় স্বাভাবিকভাবে দেশকে অনেকটাই গরিব করে দিয়ে গেছিল ইংরেজ। এটা বলার কিছু নাই, মানে দেশকে লুট করে নিয়ে পুরোটা গেছিলো। ইংল্যান্ডের ইকোনমি আজকে আমি অনেকবার বলেছি, ব্যাখ্যা অনেক ব্যঙ্গও করেছি, যে বলার কিছু নাই। ইংল্যান্ডের লন্ডনের ব্রিজ বল আর মানে যত ধরনের, আজকে যদি দেখিস যে 110 টাকা সমান হয়তো বা 100 টাকা সমান আমার, মানে পাউন্ড সমান, মানে 110 টাকা সমান 1 পাউন্ড, সেই অর্থনীতিও ভারতের জন্য, ভারতের কাছ থেকে বহু লুট করে নিয়ে গেছে। এমনকি আমি তো তোদেরকে এইটাও ব্যঙ্গ করে বলেছি যে ওদের রানীর, পৃথিবীর একমাত্র জাতি যার রানীর মুকুটের আছে ভারতের চুরি করা হীরা, মানে বলছে যে আমি চোর, আমার 14 পুরুষ চোর, আমার দাদু চোর, সবাই চোর। তাহলে সেই পরিস্থিতিতে যে গভর্নমেন্টেই আসুক, দেশ চালানো জটিল ছিল। কিন্তু তবুও কংগ্রেস সরকারের সেই সময় কী হয়েছিল, ওই জব, চাকরি, তোর বিভিন্ন ক্ষেত্রে যে সরকারি চাকরির বেতন পাচ্ছিল না, মানে দেশের অর্থনৈতিক সংকট ছিল। সেই পরিস্থিতিতে তারপরে একটা বিরাট বড় প্রবলেম তো হিন্দু মুসলমান ছিলই, কারণ 47-এর ভাগটাই তো আমার মনে হয় গান্ধীজির মেনিলিয়া একটা বিরাট বড় ব্লান্ডার। আর নেহরু টেহরু এগুলো তো বিরাট কিছু, মানে কী বলবো, নেতার থেকে নেতা বেশি ছিল। তাহলে এরা সেই সময় দেশ বিভাজন করে দিয়েছে ধর্মের ভিত্তিতে। এবার এই দিকেও আমাদের সেই ধর্মের লোক আছে। পাকিস্তান তো পুরো মানে মুসলিম বটেই, কিন্তু তা সত্ত্বেও হিন্দু একটা সার্টেন পার্সেন্টেজ ছিল। সেই পরিস্থিতিতে এক হিন্দু মুসলমান দাঙ্গা, এক সরকারি চাকরিজীবীদের বেতন পাচ্ছে না, বিভিন্ন ভাতা পাচ্ছে না, এই মানুষের খাদ্যাভাব দেখা যাচ্ছে। তারপরে সদ্য মন্বন্তর পেরিয়ে আসা, এই অভাব অনটনের মধ্যে সব জায়গায় দেখবি একটা পরিবারে প্রচুর টাকা পয়সা আছে, তাদের যত না কনফ্লিক্ট হবে বা তাদের কনফ্লিক্টে যুদ্ধটা আলাদা রকম, আর অভাব থাকলে সেই কনফ্লিক্টটা আলাদা রকম। নুন কবিতাতেও আমরা এই জিনিসটা পাই। সেই দাঙ্গার পরিস্থিতিতে কবিতাটা হচ্ছে কেন এলো না, এবং কবিতাটা গল্পের মতো আর কি, বললে বুঝতে পারবো পরিস্থিতিটা, বুঝতে পারছিস কেমন চারদিকে একটা উত্তাল পরিস্থিতি। সেই রকম পরিস্থিতিতে হচ্ছে কেন এলো না। দেখ, কেন এলো না, বাকি কবিতাটা সহজ। কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, মানে সারাটা দিন একটা ছেলের কথা বলছি, কিশোর বয়সে, সে 4 দিন নিডিং বিডিং করে ঘুরে বেরিয়েছে। রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, এখনও বাবা কেন এলো না? মা, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, মানে আলো কখন জ্বালানোর দরকার? সন্ধ্যা হলে, অন্ধকার হলে। তাহলে বলছে অন্ধকারও হয়ে গেছে, কিন্তু বাবা কেন এলো না? বাবা কোনো কাজের জন্য বাইরে গেছে, এখনও ফিরেনি। ছেলেটার কনসার্ন তার মাকে জিজ্ঞেস করছে। বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলছি বলে গেল মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরবে, মাইনের দিন। আগে, এখন তো অ্যাকাউন্টে চলে আসে। পূর্বে যখন মানে চাকরিজীবীদের মাইনে একটা পার্টিকুলার দিনে নিতে যেতে হতো, তুলে আনতে হতো হাতে, তাহলে সেদিনটা তাড়াতাড়ি ছুটি হতো। আমরা যখন স্কুলে পড়ি তখনও স্যাররা সেদিন টিফিনে ছুটি দিত, মাইনে তুলে তাহলে তাড়াতাড়ি ছুটি হতো। তাহলে সে তার কী বলছে, তাড়াতাড়ি মাইনে নিয়ে পর বাড়ি ফিরবে। এবেলা তো তাড়াতাড়ি ফেরার কথা ছিল, তাহলে পুজোর কেনাকাটাও হবে, মাইনে এলে পরে এবেলা সেরে ফেলতে হবে। বলে গেল, বলছে বলেও গেল তাড়াতাড়ি ফিরবো, মাইনে নিয়ে এসে পুজোর কেনাকাটা করে মানে সেরে ফেলবো। সেই মানুষ এখনও এলো না, সেই মানুষটা এখনও বাড়ি ফিরে এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। মানে কি হয় বল দেখি, একদম পূর্ণ মনন দিয়ে যদি কোনো রান্না করে, তাহলে যতটুকু প্রয়োজন ততটুকুই তুই নাড়াবি, বা ততটুকুই ঢাকা দিবি, ততটুকুই খুলবি, ততটুকুই গ্যাস বা চুলা যা হোক আগুনটা নিয়ন্ত্রণ করবি। কিন্তু যখন তোর মনটাই ওদিকে নাই, তখন তুই অযাচিত নড়তে পারে, নাও নড়তে পারে। সেটাই বলছে, তার মায়ের অন্য মনস্কতাটাকে বুঝাচ্ছে, যে কড়ার খুন্তিটা কড়ার মধ্যে একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল, অন্য মনস্কতার নমুনা। যে কাজটা এতদিন ধরে করে আসছে সেটা করতে যেয়ে পায়ে ফ্যান পড়বে, কিন্তু কেন পড়ে যাচ্ছে? তার মনটা আছে তার স্বামীর দিকে, যে
মাইনে নিয়ে তাড়াতাড়ি ফেরার কথা। আর বাইরের পরিস্থিতি তোদেরকে গল্পের কবিতার প্রথমেই বর্ণনা করেছি যে পায়ে পড়ে গেলে, এটা অন্যমনস্কতার একটা নমুনা। জানলার দিকে কার অন্যমনস্কতা? স্বামীর জন্য স্ত্রীর। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। জানলার দিকে কেন মুখ করে? কারণ সেদিক থেকে দেখতে পাবে বাবা আসছে কিনা। আর মাদুরে বইও পড়তে হবে, সময় চলে আসছে, কিন্তু মনটা তার পড়ে আছে কখন তার বাবা ফিরবে। সামনে ইতিহাসের পাতা খোলা, সিগনিফিকেন্ট। অন্য যে কোনো বই লেখক বলতে ব্যর্থ, কিন্তু অন্য যে কোনো বই বলেনি। কীটা পড়ছে সে? ইতিহাস। ইতিহাসেই তো আমরা বলছি ইতহ যুক্ত অস যুক্ত অ, মানে প্রাচীন ঐতিহ্যের কাহিনী, কিন্তু ইতিহাসের পাতা খুল 90% মারামারির কাহিনী। তুই ভেবে দেখ, দাঙ্গা। কারণ ইতিহাসের একটা ব্যাপারই হচ্ছে আমরা সেই জিনিসটা থেকে শিখবো, দিয়ে ভবিষ্যতে সেই ভুলটা করবো না। তোরা বলবি ব্রিটিশ শাসনের এত অত্যাচারের কাহিনী তুলে ধরার কাহিনী, মানে কারণটা কি? কারণ হচ্ছে আমরা সেই ভুলটা আর জীবনে করবো না, যে ভুলটার জন্য ওই অত্যাচারটা সহ্য করতে হয়েছে। তাহলে সেই ইতিহাসের পাতা খোলা মানে এখানে লেখক ইঙ্গিত দিচ্ছে ইতিহাসের মারামারি, খুনোখুনি, কাটাকাটি, সেটা মানে সেই জিনিসটার দিকে ছেলেটা মানে সেই বইটা খুলে পড়ছে, মানে পাঠকের ওই দিকে দৃষ্টি আকর্ষণ করলো। ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে, এগুলো সাধারণ ঘটনা। প্রতি সময়তেই টিকটিক, আর প্রতি সময়তেই, কিন্তু কোন সময়তে তোর এগুলো বেশি নজরে যাবে, যে সময়টা তোর পার করানো কঠিন হবে, সেই সময়টার দিকে ঘড়িটা তুই বেশি তাকাবি। দেখবি তোর লিখতে পারছিস, পরীক্ষায় টাইমের অভাব হয়ে যাবে, তুই মনে হবে যে আরেকটু বেশি থাকুক, আরেকটা বেশি থাকুক, তোর কিছুতেই জুটছে নাই। মানে তখন তোর বিশেষ করে স্কুলের পরীক্ষা ওটা তবু হবে না, টিউশনের পরীক্ষায় লিখতে পারছি না, তখন তোর মনে হবে তাড়াতাড়ি আশায় জমা নেবো নেই বলিছে, তখন তোর মানে টাইমটা বেরোবে না কিছুতে। আর এইরকম সময় খালি ঘড়ির টিকটিক শব্দটাও শুনতে পাচ্ছে, কলে জল পড়ছে, মানে সাধারণ ঘটনা ঘটছে। ওই বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফলা বিড়াল, সাধারণ ঘটনা, যেটা প্রত্যহ অন্য দিনও হয়তো ঘটে থাকে, যে কোনো বিড়াল ওই পাঁচিলটা থেকে নামলো। আচ্ছা, মানে এগুলো কিসের ইঙ্গিত বলতো? একদম সাধারণ দিনের মতোই চলছে। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য। বলছে বাবা তার ছেলেকে প্রচুর স্নেহ করতে, সে আদরে বাঁদর হয়ে যাওয়া বলে না। বলছে বাপের আদরে যেমন ছেলের মাথা খেয়ে ইড্ডিং বিড্ডিং করে চারদিক ঘুরে বেড়ায়, ছেলেটি যে ইতিহাসের পাতা খুলে বসেছে, সেই ইতিহাসের পাতার অক্ষরগুলোও যেন তার ইড্ডিং বিড্ডিং করে চারদিক ঘুরে বেড়াচ্ছে। অর্থটা কি? মাথায় কিছু ঢুকছে না, একটা জায়গায় স্থির হয়ে পড়ছে, মস্তিষ্কে ঢুকবে, কারণ মনটাই তো তার এদিকে পড়ে নাই। হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। বলছে আর মনটা পড়ে আছে পূজার জামা, যতক্ষণ না কিনছে ততক্ষণ আর মন যাবে না। যেমন পুজো দেখবি, মানে কোনো একটা বিশেষ ফেস্টিভ্যাল আছে, তার আগের সময়টা কোনো কিছুতেই ভালো করে মনটা বসবে না, তুই যতই চেষ্টা কর মনটা ওদিকে বারবার চলে যাবে। এখনও বাবা কেন এলো না মা? ছেলে আবার যেই জিজ্ঞেস করছে মা এখনও বাবা কেন এলো না? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। ভেবে দেখ, বলছে রান্না কোন কালে শেষ হয়ে গেছে, অন্য কাজেও এগিয়ে গেছে, মা উল বুনতে বসেছে। সে সময় গ্রামীণ মহিলাদের এখনও আছে, বলছে যেটা কোনোদিনও ভুল হয়নি সেই ঘরগুলোও এখন মানে ইয়ে করতে ভুল হয়ে যাচ্ছে। কেন ভুল হচ্ছে? অন্য মনস্কতার জন্য। আচ্ছা দেখ, স্বামীর চিন্তায় মগ্ন, ওই জন্য ভুল হচ্ছে। কেবলই ঘর ভুল হয়েছে, বল কোনো জায়গা, বল বল। হ্যাঁ, সারা মানে কমপ্লিট, কাজ সারা হয়ে গেছে বলে না। আচ্ছা, রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। বলছি সব কাজ শেষ করে মা উল বুনতে বসেছে, সেটাও বুঝতে যেয়ে পর একটা ঘরের জায়গায় অন্য ঘর হয়ে যাচ্ছে, ওই ভুলটা অন্য মনস্কতার জন্য হচ্ছে। খুট করে একটা শব্দ ছিটকিনি করার, আর কারুর আসার অপেক্ষা হলে একটা শব্দতেই মনে হয় এই আসছে এই আসছে, একটা ছিটকিনি শব্দ হলো, সঙ্গে সঙ্গে মা জিজ্ঞেস করলো কে? মা আমি খোকা। কেউ মানে সে ভেবেছিল তার স্বামী আসছে না, ছেলেটি ছিটকিনি খুলে বাইরে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয় খবর বলছে, গলির দরজায় দাঁড়িয়ে সে ঘরের মধ্যে অপেক্ষা করতে আর পারল নয়, বাইরে এসে অপেক্ষা করছে যে বাবা কখন আসবে আর কি। মানুষটা এখনও কেন এলো না? বলছে তখন মা বলছে যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে গেল, আমার সব কাজ শেষ হয়ে গেলো, এখনও কেন ফিরল না? কারণ দুশ্চিন্তা স্বাভাবিক, বাইরের পরিস্থিতি যদি উত্তাল হয় তাহলে দুশ্চিন্তা স্বাভাবিক। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা বাড়ালো, মানে বাবা কেন এলো না এই চিন্তাতে ছেলেটা বাইরে প্রথমে বেরোলো, দিয়ে দেখলো বাবাকে দেখতে পাচ্ছে না, তখন আরেকটু গলিতে সে এগিয়ে গেল। মোড়ে ভিড়, মোড়টাই দেখতে পেলো প্রচুর ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। বাজি সাধারণত কি এখন বাজি ফুটে লোকের বিয়া ঘরে দুমদাম দেখবি, মানে বিয়ার খবর তুই এমনিতে না পাও, রাত্রিবেলায় পেয়ে যাবি যে বর বর্বর হয়ে আসছে বাজি নিয়ে, ফটকা ফুটছে আর কি প্রচুর। হ্যাঁ মজা করলাম, কোনো অসুবিধা নেই, ফাটাতেই পারে। আচ্ছা, একটা কালো গাড়ি, আবার খুব বাজি ফাটছে। বাজি কিন্তু এখানে বাজি নয়,
দাঙ্গার পরিস্থিতি, বোম, সেল, বন্দুক ইত্যাদি শব্দ। কিন্তু বয়সে যেহেতু ছেলেটা কিশোর, খুব ছোটও নয়, আমি বলি যে শৈশবে নাই, কেননা তাহলে ছিটকিনি খুলে বেরিয়ে ওটা মা আটকাতেও। কিশোরের কাছাকাছি বয়স, অথচ অত বড় ধর 5, 6, 7, 8-এর ছেলে, সে বাইরে বেরোচ্ছে, সে ভাবছে বাজির শব্দ, কিসের পুজো আজ, সে ভাবছে কিসের আজকে পুজো, ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে, বলছি ছেলেটা ওই কিউরিসিটিতে একটু এগিয়ে গেল, তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেকগুলি অলিগুলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। বুঝলি, তারপর অনেক রাত্রি হলো, অনেক অলিগুলি বারুদের স্তূপ পেরিয়ে বাবা কিন্তু এলো, ছেলে এলো না। মানে যে বাবার অপেক্ষায় ছিল, সে বাবাটা রাত্রিবেলায় ফিরে এলো। এতক্ষণ কেন দেরি হয়েছে তারা বুঝতে পারলে, অনেক মৃত্যুকে পাশ কাটিয়ে আসছে, অনেক দাঙ্গা হাঙ্গামাকে পাশ কাটিয়ে আসতে হচ্ছে, কিন্তু ছেলেটা যে বাবার সন্ধানে গেল ওই বারুদের স্তূপে, সেও কিন্তু বিলীন হয়ে গেল। কেন? বাবা ম্যাচুয়ার, বাবা অনেক পরিস্থিতি দেখে পর, সময় বুঝে পর বাড়ি কোনো মতে ফিরে এসছে দাঙ্গাকে এড়িয়ে। কিন্তু কিশোর বয়সের ছেলে অত সরল মনে অত কিছু বুঝেনি, সে সরাসরি যে দাঙ্গার মাঝে পড়েছে এবং সে ইঙ্গিত দিচ্ছে যে সে মারা গেছে। লাস্টের লাইন, ছেলে এলো না, বাবার সন্ধান করতে যেয়ে ছেলেটা ফিরতে পারলো না। বাবা কেন ফিরতে পারলো, আমি আবার তোদেরকে বললাম, বাবা ম্যাচুয়ার, ওই দাঙ্গার মধ্যেও কীভাবে নিজেকে বাঁচিয়ে ফিরতেও জানে। কিন্তু অবলা সরল, অবলা বলবো না, মানে সরল সাধারণ একটা ছেলে, সে অত কিছু প্যাঁচ বোঝে না, সে সরাসরি বাবার সন্ধানে সরল মনে ওই দাঙ্গার মধ্যে যেই পড়েছিল, তার জন্য তার আর বাড়ি ফেরা হলো না, বাবা ফিরে এলো। এই দাঙ্গার পরিস্থিতিতে তার জন্যই লাইন হচ্ছে, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। মানে ম্যাচুয়ার বা কী বলে ওটাকে, ম্যাচুয়ারের বাংলা কী বলবো আরও, যে কোনো মানে মানে পরিপক্ক ব্যক্তি, বুঝনদার ব্যক্তি, সে কোনো মতে তবু দাঙ্গাটাকে এড়িয়ে আসতে পারলো। কিন্তু সরল কিশোর, সে দাঙ্গাকে এড়াতে পারলো না, তার মৃত্যু ঘটলো। আরেকটা জিনিসও ব্যাপার কি ভিতরে ইঙ্গিত আছে, বয়োজ্যেষ্ঠ ম্যাচিওর লোককে ইনফ্লুয়েন্স করে দাঙ্গাতে সহজে যোগ করা অনেক সময় যায় না, কিন্তু এই কিশোর বয়সের ছেলে যারা বুঝে না, তাদেরকেও অনেক সময় দাঙ্গার যোগ করাও যায়, আর ভুক্তভোগীও তারাই হয়। তাই বাবা এখানে মৃত্যুর পাশ কাটিয়ে কোনো মতে, বাবা মৃত্যুর পাশ কাটিয়ে ওই পরিস্থিতিকে সামলে বাড়ি ফিরলেও বাবার সন্ধানে যে ছেলেটি গেল সে ফিরল না। মানে বাবার সন্ধান করতে গেলে সরল সাধারণ মন নিয়ে গেছিল, কিন্তু সে ওই দাঙ্গার শিকার হয়ে ইঙ্গিত এমনই আছে যে তার প্রাণ গেল। দেখ, তাহলে সেই পরিস্থিতিতে সুভাষ মুখোপাধ্যায় এখানে ছেলের মৃত্যুকে সেই দাঙ্গার নৃশংস দিকটাকে তুলে ধরেছে। এই পরিস্থিতিতে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়, যেটা যত দূরেই দেয় গ্রন্থের অন্তর্গত, এইভাবেই লিখেছেন আর কি।